আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বললেন মির্জা ফখরুল। অচলাবস্থার জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা। বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। গণভোট সহ 5 দফা দাবি না মানলে কঠোর আন্দোলনের হুমকি জামায়াতের। সমমনাদের নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার, জানালো প্রেস উইং। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশের অনুমোদন। এনসিপির মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন। নির্বাচন ঘিরে 9 দলীয় জোট হবার সম্ভাবনা আছে, জানালেন নাসির উদ্দিন। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে নয়। কয়েকটি দল আন্দোলন ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা মানবে না। যশোরে এমনটা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বানেরও সমালোচনা করেন তিনি। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকীতে যশোর টাউন হলে আয়োজন করা হয় স্মরণ সভার। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় রাজনীতিতে তরিকুল ইসলামের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন তিনি। তরিকুল ইসলামরা বারবার জার্মান না, এনারা ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। বিএনপি মহাসচিব কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেও। অভিযোগ করেন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে না। আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। তাই চান কিনা বলেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বান নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। আমরা তো প্রত্যেকটা সভায় গেছি, প্রত্যেকটা সভায় আমাদের মতামত দিয়েছি। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন? বিএনপিকে খাটো করে দেখলে বা অবজ্ঞা করা হলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। দেশকে অশান্তির দিকে ঠেলে না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে চলতি নভেম্বরে গণভোট এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11ই নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি। গণভোট করতে আইনি কোনো বাধা নাই। এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ ৫ দফা দাবি মেনে নিতে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। ২ নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা জ্বালিয়ে দেওয়া হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না, গণভোটের তফসিল আগে হবে। পল্টন থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। মৎস্য ভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখান থেকে একটি প্রতিনিধি দল নিয়ে যমুনায় যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান উপদেষ্টার পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে 11 তারিখ মহাসমাবেশে ঢাকার চিত্র ভিন্ন হবে হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিবেদন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিন গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা, ভুক্তভোগীর তথ্য প্রকাশ্যে আসে একাধিক আয়নাঘর। গুম কমিশনের তথ্য মতে আওয়ামী শাসনামলের 15 বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে, যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন। এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন, যা উপদেষ্টা পরিষদের 47তম বৈঠকে অনুমোদন করা হয়। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। আগামী নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণতন্ত্র নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান IRI। প্রেস উইংস বলছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী নির্বাচনকে সামনে রেখে কারা কিভাবে নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করবে সে বিষয়ে মোটামুটি জাতি অবগত এবং সরকারের দিক থেকে যেটা করার
সরকার এই পরিস্থিতি মোকাবেলার জন্য যাবতীয় সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইআরআই যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেগুলি নিচ্ছে। উপদেষ্টা কমিটির বৈঠকে লজিস্টিক নীতিমালা অনুমোদন করা হয়। এছাড়া আগামী বছরের সাধারণ ছুটির অনুমোদন দেয়া হয় বৈঠকে। লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের ঐকমত্য হওয়া বিষয়ের আইনানুগ বাস্তবায়ন এবং যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সর্বসম্মতভাবে গৃহীত জুলাই সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সকল অপপ্রয়াসের বিরুদ্ধে দলের অবস্থানও প্রকাশ করেছে। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদে বর্ণিত সকল বিষয় বিএনপি ধারণ করে। দেশের সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে দল অঙ্গীকারবদ্ধ। সনদ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতে নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করবে না বলে আশা প্রকাশ করে তার দল। একটা দল বলেছে তারা ক্ষমতায় গেলে জামায়াতকে ছাড়া সরকার গঠন করবে, তবে জামায়াত ক্ষমতায় গেলে তাদের নিয়ে দেশ গঠন করবে। বিএনপিকে উদ্দেশ্য করে এমনটাই বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে সিলেটের একটা কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আমির আরও বলেন, জামায়াত বিরোধী দলে গেলে সরকারের সব ভালো কাজে সমর্থন থাকবে, তবে পুনরায় উল্টাপাল্টা কাজ করলে পূর্বের মতো আন্দোলনে সক্রিয় থাকবে। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসীদের প্রতিনিধিত্ব, শিক্ষার পরিবর্তন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছেন তারা নির্বাচিত হলে জামাতে ইসলামী ছাড়া সবাইকে নিয়ে তারা সরকার গঠন করবে। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ যদি তার মেহেরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গঠন করব ইনশাআল্লাহ। বিচার ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে যে কারো সাথে জোট হতে পারে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে 9 দলীয় রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলটির মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন নাসির উদ্দিন। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, রাজনীতি গুটি কয়েক মানুষের হাতে ছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই আমরা। জানানো হয় এনসিপির মনোনয়ন ফর্ম কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন এবং মুখ্য সংগঠকদের মাধ্যমে নেওয়া যাবে। প্রতিটি ফর্মের দাম 10,000 টাকা। আগামী 15 নভেম্বর প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে। জামায়াত এবং বিএনপির মধ্যে মল্লযুদ্ধ মারামারি হচ্ছে। আমরা মারামারি বন্ধ করার জন্য গতকালকে থেকে কিছু উদ্যোগ নিয়েছি। দুই দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সৎ যোগ্য মানুষ যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান তিনি কখনো মনোনয়ন পাবেন না, তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না। সেই সংস্কৃতিটা আমরা ভাঙব। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে। 66টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি। এছাড়াও আরও 16টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে 15 কার্য দিবস সময় দিয়ে রাতে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে আগামী জাতীয় সংসদ সামনের নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 14টি প্রস্তাবনা জমা দেয় ইউএনডিপির প্রতিনিধি সহ সাইট সাইভার সিকুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনের প্রতিনিধিরা। এদিন দুপুরে সিইসির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জোটের মুখপাত্র পলাশ কান্তি দে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চয়তা না পেলে ভোট কেন্দ্রে না যাওয়ার হুঁশিয়ারি দেন। সিইসির কাছে 7টি প্রস্তাবনাও দিয়েছেন তিনি। কেবল লাভ লসের দেখভাল করা নয়, প্রতিষ্ঠানের লিডারকে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হয়, আর সেজন্য ভালো প্রতিষ্ঠান প্রধান নতুন নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা সমৃদ্ধ করে রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নে। লিডার্স ফোরাম বাংলাদেশ আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন অভিজ্ঞরা। চতুর্থবারের মতো এই আয়োজনে এবার বিভিন্ন খাতের 15 অভিজ্ঞ লিডার এবং প্রতিষ্ঠানকে পুরস্কারে সম্মানিত করা হয়। অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।
54 বছরের বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের কাতারে উন্নীত হতে যাচ্ছে শিগগিরই। দেশের এই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং উদ্যোক্তারা। সন্ধ্যায় স্বনামধন্য সেসব প্রতিষ্ঠান প্রধানদের মিলন মেলা হয় রাজধানীর এক হোটেলে। জমকালো আয়োজনে তাদের জানানো হয় সম্মাননা। এর আগে বিজনেস লিডারদের পরামর্শ ও প্রশ্ন নিয়েছিল গুরুত্বপূর্ণ সেশন। অভিজ্ঞরা বলেন, প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্ব আছে বিজনেস লিডারদের। লিডারশিপ ইজ নট বাই পজিশন, লিডারশিপ ইজ হাউ উই ক্রিয়েট আওরসেলভস। নেক্সট গভর্নমেন্ট যখন আসবে আদৌ বিজনেস তাদের ফেভারে থাকবে কিনা, ট্যাক্স পলিসিস কি হবে, এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু আমরা রেগুলারলি ফেস করি। লিডার্স প্লে এ ভাইটাল রোল বিকজ হি হ্যাজ টু প্রিপেয়ার হিজ টিম, হি হ্যাজ টু ফর্ম এ ইনসিডেন্ট কমান্ড। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও অভিজ্ঞ বিজনেস লিডারদের পুরস্কৃত করা হয়। এবছর 15 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেন আয়োজকরা। অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের জন্য যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদের হাতে পুরস্কার তুলে দেয় এলএফবি। কাজের যে একটা রিকগনিশন, তাই না, একটা তো এটা থাকতে হয়। যখন আমরা কোনো কাজ করি, যখন বলা হয় যে না তোমার কাজটা ভালো হচ্ছে, তোমাকে অ্যাপ্রিশিয়েট করা হয়, তখন কিন্তু এই কাজের প্রতি আরও আগ্রহ বাড়ে, আরও নতুন উদ্যমে কাজ করতে ইচ্ছা করে। যদি লিডারশিপের কথা আসে, তাহলে বর্তমান দুনিয়াতে লিডারশিপটা চলে কিন্তু এমপ্যাথির উপরে। সো ইউ হ্যাভ টু বি এমপ্যাথেটিক, এবং যে কাজগুলো করছি সেই কাজগুলোর একটা ভালো ইম্প্যাক্ট থাকা উচিত। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তারা। প্রায় 30টা সেক্টর লিডার নিয়ে কাজ করছি এবং ইয়াং লিডার ডেভেলপমেন্টে কাজ করছে। আমরা যারা সিনিয়ররা আছি তারা তো চলে যাবে, তাই না, ইনফ্যাক্ট তো জুনিয়রদেরকে আমরা গ্রো আপ করছি। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা লিডার্স ফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইন্সপায়ার করলে হয় কি কাজের পরিধি বেড়ে যায়, তার দায়বদ্ধতা বেড়ে যায়। এটা এই কারণে আমরা প্রত্যেক বছর সামিট করি। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এলএফবি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 41তম বিসিএস উত্তীর্ণ 193 জনকে নন ক্যাডার সহকারী সমাজসেবা অফিসার পদে নিয়োগ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন সচিব, সমাজ কল্যাণ সচিব, পিএসসি চেয়ারম্যান, কমিশনের সচিব সহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি KM জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। দ্রুত এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন রিটকারীর আইনজীবী। 2024 সালের 14 মার্চ সহকারী সমাজসেবা অফিসার পদে নিয়োগ দিতে সরকারি কর্ম কমিশনকে আইনি নোটিশ পাঠান 41তম বিসিএস উত্তীর্ণ নন ক্যাডার প্রার্থী 190 জন। নোটিশে অপেক্ষমান প্রার্থীদের নন ক্যাডার দ্বিতীয় শ্রেণীর পদ সহকারী সমাজসেবা অফিসার পদে সুপারিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়, কিন্তু এর সাড়া না পেয়ে সে বছরের মার্চে আবারও 190 জনের পক্ষে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং রিটের শুনানি শেষে 2024 সালের 20 মার্চ বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে। পরে এটি পরিবর্তিত হয়ে মামলাটি বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে আসে। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে ফের নতুন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বললেন, মে মাসের সংঘাতে ভূপাতিত বিমানের সংখ্যা আরও বেশি। সব মিলিয়ে মোট 8টি বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি। বুধবার রাতে মিয়ামিতে আমেরিকা বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ট্রাম্প আবারও দিল্লি ইসলামাবাদ সংঘাত সমাধানের দাবি করেন। বলেন, দেশ দুটির সাথে বাণিজ্য চুক্তিতে না যাবার ভয় দেখিয়ে এই যুদ্ধ থামান তিনি। আর তখনই দাবি করেন 7 নয় মোট 8টি বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। সংঘাত বন্ধের পরপর প্রথমে তিনি 3টি বিমান ধ্বংসের দাবি করেন। এরপর জুলাই মাসে এই সংখ্যা বাড়িয়ে 5 বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। আগস্টে সেটা বাড়িয়ে বলেন ভূপাতিত হয়েছে 7টি বিমান। আর এবার এই সংখ্যা বেড়ে দাঁড়ালো 8-এ। দর্শক, এর সাথে শেষ করছি আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।